ওকে, সো দেখেন ম্যাথ কমপ্লিট হতে নর্মালি আর কয়টা ক্লাস লাগে? আজকে হচ্ছে ফাংশন আর রেশিওর ক্লাস ছিল, দেন হচ্ছে আর একটা ক্লাস, দুইটা ক্লাস, তিন চারটা ক্লাস লাগবে। চারটা ক্লাসে মোটামুটি আপনি ম্যাথের যত ধরনের রিসোর্স প্রয়োজন ছিল সব শেষ হয়ে যাবে উইথ কেএমএফ এর এক্সট্রা এক্সট্রা প্রবলেম সহ। এরপরে কি দরকার? এরপরে আপনার লাইফে যেটা প্র্যাকটিস হওয়া উচিত একমাত্র কেএমএফ এবং রিয়েল কোশ্চেন। কেএমএফ এর সলিউশন অলরেডি ভার্বাল কেএমএফ এর সলিউশন আপনাদের এখানে অ্যাড করে দেওয়া আছে। যখনই বেসিকটা শেষ হবে কোয়ান কেএমএফ এর সলিউশন সহ এখানে অ্যাড করে দেওয়া হবে। কখন? যখন বেসিকটা শেষ হবে। তার মানে আপনি এই দুইটা জিনিস আপনি কমপ্লিট করতে থাকবেন, পাশাপাশি ডেইলি মক মক। কারণ কি, আপনি এখন যে ম্যাথটা পারেন টাইম ধরলে সেই ম্যাথটা পারবেন না, ওই সময়ের মধ্যে পারবেন না। ধরেন আপনার বেসিক কমপ্লিট হলো, আপনি ম্যাথের একদম তুখোর হয়ে গেলেন, কিন্তু টাইমে যখন পরীক্ষা দিবেন আর ম্যাথটা পারবেন না। সো এই জন্যে মকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। এবং মক যেহেতু দিবেনই, একদম রিয়েল কোশ্চেনে মক দেওয়া উচিত, যেটা আমি সাজেস্ট করি। সো যেহেতু আমাদের কোশ্চেনগুলো একদম রিয়েল পরীক্ষা আসা কোশ্চেন, আর যেহেতু 90টার মতো কোশ্চেন রিপিটেশন থাকেই, সো পরীক্ষা হলে আপনি ধরতে পারেন অনেক বেশি রিপিটেশন থাকবে। দ্যাটস ওয়াই আসলে আমরা সাজেস্ট করি যে আজে বাজে বিভিন্ন জায়গায় রিসোর্স পড়ারই দরকার নেই, রিয়েল কোশ্চেন যেগুলো আসছে এই কোশ্চেনগুলোই বেশি বেশি করা দরকার। ওইগুলো যত ভালো করবেন তত হচ্ছে মেইন এক্সামে তত সেম রিফ্লেকশনটা দেখতে পারবেন। অর্থাৎ ওইখানে যত পাবেন মেইন এক্সামে তত পাবেন। মকের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? মকটা হয় কি, এখন আমরা ফাংশন এবং রেশিওর টপিক কথা ছিল, আমি দুইটার জাস্ট আলোচনা করব। দেন দুইটার হচ্ছে পিডিএফ এর যা যেটা প্রবলেম আছে সেটা ডিসকাস করব, পাশাপাশি এই পিডিএফ এর সলিউশনটা, ফুল সলিউশনটা আমি এখন ইনক্লুড করে দিচ্ছি। ওয়েট, এই পিডিএফ এর ফুল সলিউশনটা এখানে কি আছে দাঁড়ান। ওকে, সো আমরা এই পিডিএফ এর ফুল সলিউশনটার ভিডিওটা প্রথমত হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি। সেকেন্ড কথা, আজকে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করব। একটু কনফার্ম করেন আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, তো সলিউশন পিডিএফ এর সলিউশনটা ভিডিওটা আমি অ্যাড করে দিয়েছি, অর্থাৎ আপনি যারা পিডিএফটা করছেন তারা সলিউশন দেখে ফুললি পেয়ে যাবেন। তাহলে এখন কি করব? এখন এই দুইটা টপিকের বেসিক আলোচনা করব। আফটার দ্যাট আমরা হচ্ছে এই পিডিএফটার ম্যাথগুলো ট্রাই করব, যেগুলো আপনাদের প্রবলেম আছে। সবগুলো না, যেগুলো আপনাদের প্রবলেম আছে। ওকে, সো টপিক কি ছিল? টপিক ছিল হচ্ছে ফাংশন এবং রেশিও। ওকে, তার আগে হচ্ছে আমরা হোমওয়ার্ক অ্যাড করে দিই আগে। আচ্ছা, হোমওয়ার্ক আমরা ক্লাসের পর অ্যাড করে দিব, সবাই এখান থেকে দেখে নিন। এরপরে ক্লাস ভার্বাল, সো ভার্বালে হোমওয়ার্ক কী থাকবে সেটা এখানে থাকবে। অর্থাৎ আপনি হচ্ছে ভিডিও সাপোর্টিং ভিডিও দিব, পাশাপাশি হচ্ছে পিডিএফ দিব, যেখান থেকে কিছু সলভ করে আসতে বলবো সেটা সলভ করে আসবেন। সো এইগুলা শুই নেন আর কি। আমরা আসি হচ্ছে ফাংশন এবং রেশিওর মধ্যে। ওকে, সো ফাংশন জিনিসটাকে, ফাংশন রেশিও এবং এই টপিকের মধ্যে আরেকটা জিনিস অ্যাড আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। যেহেতু আমরা আগের টপিকে জিওমেট্রি পড়ছি, বাট কোঅর্ডিনেট জিওমেট্রিটা অ্যাড ছিল না, কোঅর্ডিনেট জিওমেট্রিটা এখানে অ্যাড করে দিব। অর্থাৎ হচ্ছে রেশিও আমার হচ্ছে ফাংশন, আমার হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। আর আমরা ভালো করে জানি কোঅর্ডিনেট জিওমেট্রি এবং জিওমেট্রির মধ্যে পার্থক্য কি। জিওমেট্রি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলে, মানে আমাদের ফুললি এক আমার স্কেলে আঁকা, অর্থাৎ জিওমেট্রিগুলো স্কেলে আঁকা না, আর কোঅর্ডিনেট জিওমেট্রিগুলো স্কেলে আঁকা। দ্যাটস ওয়াই দুইটার ডিফারেন্সটা একটু ভিন্ন। তো আমরা এখান থেকে তিনটা টপিক জাস্ট আলোচনা করবো, এবং সেটার যে যে প্রবলেমগুলো পিডিএফ আছে সেটা এখন ডিসকাস করব। প্রথমত রেশিও। জিওরিতে রেশিও বলতে আহামরি টপিক, যে আহামরি অনেক কিছু আসে তা না, বাট রেশিও জিনিসটা আমার জানতে হবে। রেশিও জিনিসটাকে আমাকে যদি বলে যে অনুপাত, আমরা বাংলায় বলি অনুপাত, অর্থাৎ হচ্ছে এ অনুপাত বি, অর্থাৎ রেশিও যেটা বলি, রেশিও হচ্ছে সবসময় ক্ষুদ্রতম এককে হয়, অর্থাৎ 2:3 মানে হচ্ছে 2/3, এটাই এটা লেখা যায়। আবার রেশিও মানে হচ্ছে এটা 2:3 মানে ক্ষুদ্রতম এককে আছে, এর দ্বিগুণ এটার 3 গুণ। অর্থাৎ আমি যদি একে 4 করি এ হয়ে যাবে হচ্ছে 6। তো
তো এই 2 এবং 3-এর খেলাটাই হচ্ছে আমার এইভাবে চলতে থাকবে, অর্থাৎ আমরা ক্ষুদ্রতম এককে একটার সাথে আরেকটার কী সম্পর্ক সেটাকে প্রকাশ করাটাকে আমরা রেশিও বলতেছি। এখন আমার রেশিওর এটা কি বললি, এটাকে বলে লিস্ট ভ্যালু, অর্থাৎ আমাকে ক্ষুদ্রতম এককটাকে আমাকে বলে দিচ্ছে। সেম জিনিস যদি কখনো দেখা যায় যে রেশিওর যেমন B/C, আমাকে এটা হয়তো বা দেওয়া আছে 3:7, তার মানে দুইটা রেশিওর ক্ষেত্রে যদি একটা একক বা একটা ভেরিয়েবল সেম থাকে তখন আমরা তিনটাকে একই অনুপাতে নিয়ে আসতে পারি। সেটা কীভাবে? এর সাপেক্ষে বি এর যে সম্পর্ক, বি এর সাপেক্ষে সি এর সম্পর্ক সেম, অর্থাৎ 2:3:7, অর্থাৎ এই তিনটা এই এককে, অর্থাৎ একে যদি দ্বিগুণ করি সিকে তখন 7 গুণ করতে হবে, অর্থাৎ তিনটা একত্রে করা যায়। দ্যাটস ওয়াই এই যে সম্পর্কটা, এটাকে আমরা বলতেছি রেশিওর কম্বিনেশন। ঠিক আছে? সো একের অধিক যখন কানেক্টর হয়, রেশিওগুলোর অবশ্যই রেশিওর মধ্যে কমন থাকতে হবে। সেম জিনিস যদি এখানে যদি আরেকটা কমন থাকতো যে C/D, তখন সি এর যে সম্পর্কটা ডির সাথে ছিল, আবার সি এর সম্পর্ক বির সাথে চেয়েছিল, বি এরটা এর সাথে যা ছিল সেটা একত্রে লেখা যায়। এইটাই হচ্ছে রেশিওর মেইন জিনিস। এখন আমাদের পরীক্ষা হলে যেটা থাকতে পারে, আমাকে বলতে পারে যে এর সাপেক্ষে বি এর হচ্ছে একে যদি হচ্ছে 70% ধরে, বি হচ্ছে 30%, তাহলে বি এর কত, এই বিভিন্ন জিনিস থাকতে পারে। বা জিনিসটা আমার কনসেপ্টটা এটাই যে রেশিও মানে হচ্ছে ভগ্নাংশ বা অনুপাত, ক্ষুদ্রতম একক, এবং এটাকে 3-4টা একত্রে করলেও আমরা রেশিওগুলোকে একসাথে কম্বিনেশন করতে পারি, এছাড়া কিছু না। বাকিটা ম্যাথমেটিক্যাল টার্ম, ম্যাথে আমরা যখন প্র্যাকটিস করব সেটা আমরা বুঝবো ডে বাই ডে, এবং পাশাপাশি রিয়েল কোশ্চেন মক যখন করবো সেগুলো তো সলিউশন আছে, সেইখানেও যে রেশিওর ম্যাথ পাবেন সেগুলো করবেন, তখন এগুলো প্র্যাকটিসে চলে আসবে। বাট রেশিওর জন্য আলাদাভাবে সূত্র কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, আবার রেশিওর ক্ষেত্রে আমরা যেটা আবার নর্মালি জানতে হয়, নর্মালি হচ্ছে যদি বলা থাকে এরকম A/B, সেটা রেশিও ধরলাম 2:3। এখন আমার এ কত বি কত আমি ইন্ডিভিজুয়াল জানি না, তো আমরা আবার দুইটার একত্রে যদি বলা থাকতে পারে তখন আমরা ওইটাকে একক দিয়ে ধরে নিতে পারি, আচ্ছা 2x, এটা হচ্ছে 3x, টোটাল হচ্ছে 5x। ওই এখন যদি বলে থাকে যে টোটাল ভ্যালু হচ্ছে ধরেন 20, তখন x এর ভ্যালু হচ্ছে 4, এই x এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8, আর এটা হচ্ছে x এর সাথে 3 গুণ করলে 3×4 12। অরিজিনাল ডেটা ছিল এটাকে ক্ষুদ্রতম এককে এটা প্রকাশ করছে। সো এইগুলো আমাদের অনেক সময় থিঙ্কিং করতে হইতে পারে, বাট এগুলো খুব ক্ষুদ্রতম জিনিস, এগুলো আমরা একটু পরে ম্যাথে যখন দেখবো তখন আসলে আরও বিস্তারিত দেখতে পারবো। এবার আসি ফাংশনের জিনিসটা আসলে কি, জিআরইতে কখনো মানে ফাংশনের একদম বিশদ যে জিনিসগুলো সেগুলো আসে না। নর্মালি ফাংশনের বড় জিনিস যেগুলো আমাদের উচিত ছিল সেটা আসা, যেমন হচ্ছে ডোমেন রেঞ্জ, এগুলো, বাট জিআরইতে কিন্তু এত ডিপ জিনিসে যায় নাই। জিআরইতে চিন্তা করছে যে আমার হচ্ছে ফাংশনাল জিনিসগুলো জানে কিনা, এটাই। সো আমরা যারা 5LB করে আসছি বা সাপোর্টিং ভিডিও দেখে আসছি, তারা অলরেডি বুঝে গেছি যে এখানে আহামরি কঠিন কোনো পার্ট নাই। তারপরে আমরা এখন ডিসকাস করি ফাংশন হচ্ছে একটা মেশিন ধরতে পারি, অর্থাৎ এর ভিতরে যা যা দিব আউটপুট হিসাবে সেই ভেরিয়েবলের মধ্যে প্রকাশ হয়ে আউটপুট হিসাবে দেখাবে। সেটা কীরকম? যেমন আমরা নর্মালি যেরকম লিখি f(x) = 2x + 3, এই f(x)কে জিআরই ভাষায় হচ্ছে ধরলাম হচ্ছে এটা দিতেছি, তার মানে 2a + 3। এই যে বিভিন্ন চিহ্ন আকারে প্রকাশ করা বা এভাবে প্রকাশ করা বা গোল আকারে প্রকাশ করা, মানে a গোল b, এই কথা যে কথা আমি যদি ফাংশনে হচ্ছে a b করি একই কথা। তো জিনিসটা হচ্ছে ফাংশন যে জিনিসটা কাজ করে, এটাকে বলি ফাংশন হচ্ছে একটা মেশিন, অর্থাৎ এই একটা মেশিনটার একটা প্রিডিফাইন কাজ আছে। সেটা কীরকম? এই এক্সের ভিতরে যা বসাবো সে মেশিনের ভিতরে ঢুকে এই এক্সের মান সেটা হয়ে যাবে। এটা ইউনিভার্সাল, এটা ঘুরতে থাকবে। এক্সের মান 100 বসালে 100 হবে, 200 বসালে 200 হবে, 300 হলে 300, মানে এটা এভাবে ঘুরতে থাকবে চক্রাকারে। দ্যাটস ওয়াই এই যে এটাকে একটা আমরা বলতেছি ফাংশনকে একটা মেশিন বলতেছি। সো এক্সের জায়গায় যে কোনো জিনিস বসাইতে পারি, যেমন f(2) বসাইলে তার মানে হচ্ছে 2 × 2 + 3, f এর মান যদি 6 বলে দিয়ে থাকে তাহলে 2 × 6 + 3। এটা হচ্ছে ফাংশনের মেইনলি কাজ, যে একটা ভেরিয়েবল দেওয়া থাকে ফিক্সড ডিফাইন, তার মধ্যে আমি যে কোনো ধরনের ভ্যালু বসে এখানে চিন্তা করতে পারি। এবার
যদি সেম আমাকে এই এফ না বলে যদি এ বলে, এখন আমার পরীক্ষা হলে বললো যে এ এর জায়গায় হচ্ছে বলে দিলাম হচ্ছে 3, এটা মানে এ এটা মানে এই কটা, তার মানে এর ভ্যালু এখন 3, তাহলে এখানে 3 বসাই দিব। সো এরকম চিহ্ন যে কোনো জিনিস হইতে পারে ফাংশনের, বাট কাজ হচ্ছে একটাই, ভেরিয়েবলের ভ্যালুটা বসায় ফেলা, ওই জায়গায় ভেরিয়েবলের ভ্যালুটা বসে যাবে। সো এইভাবে কাজ করতে থাকবে, আমরা এগুলো দেখব। এটারও এখন কয়েকটা ম্যাথ দেখবো আমরা, সমস্যা নেই। এবার আসি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে আমাদের যে বেসিক যে জিনিসটা, এটার প্রথম এবং প্রধান যে জিনিসটা মাথায় রাখতে হবে, কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে মেজরিটি টাইম অপশন টেস্ট আনসার হয়ে যায়। অপশন টেস্ট মাথায় রাখবো। কখন অপশন টেস্ট হয়? যদি দেখেন অপশনের মধ্যে একটা সমীকরণ থাকে, ধরলাম x² + 2x = y ধরলাম, এবং প্রশ্নের মধ্যে বিন্দু আছে বা পয়েন্ট আছে, বিন্দু বা পয়েন্ট বা যে কোনো ধরনের পয়েন্ট দেওয়া আছে 2, 3, বা চিত্র আছে, চিত্রের মধ্যে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টগুলা ওই পয়েন্ট যদি দেওয়া থাকে, এই কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সমীকরণটা সিদ্ধ করে। সিদ্ধ বলতে সমীকরণটা প্রমাণিত হয়, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা যেটা ইকুয়াল যেহেতু বলা আছে, এই পাশে টোটাল ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুর সমান হতে হবে। অর্থাৎ এই বিন্দুটা এখানে বসানোর পরে যে অপশনের জন্য দুই পাশে ইকুয়েশন যেটা দিয়েছে এটা সমান হবে, ইকুয়েশনটা শুদ্ধ হবে, সেটাই তার অপশন আনসার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার ঢালের সূত্র হতে পারে, এই ক্ষেত্রে আমার যে কোনো জিনিসের সূত্র হতে পারে, বাট আলটিমেটলি আমি অপশন টেস্ট করলে আমরা মেজরিটি টাইম আনসার পেয়ে যাব। পরীক্ষা হলে যদি আমার সূত্র মনে না থাকে, আমার একটাই কাজ, আমি দেখব যে কোনোভাবে অপশন টেস্ট করা যায় কিনা। চিত্রের মধ্যে যদি বিন্দু থাকে, ধরলাম চিত্রের মধ্যে এরকম একটা বিন্দু, এটা এখানে আছে, ধরলাম এটা হচ্ছে 6, 0। এখন এই 6, 0 বসানোর পরে যে সমীকরণটা এক্স এর ভ্যালু 6 বসালে ওয়াই এর ভ্যালু 0 আসবে, সেটা হয় আনসার। তার মানে যে কোনোভাবে আমি যদি বিন্দুটা ডিফাইন করতে পারি, আমি তখন সমীকরণটাকে জাস্ট অপশন টেস্ট করে আনসার করতে পারবো। কথা কি বলছি, সবাই কি বুঝছি, কথাটা কি বুঝাইছি আসলে? এতক্ষণ বলে যাচ্ছে, এটা কি বুঝতেছি? হ্যালো, জি ভাইয়া। ওকে। এখন আমরা কিছু আমরা সব কিছু হইলো, আমরা কিছু প্রিডিফাইন ফর্মুলা শিখবো। সেটা কিসের জন্য? ঢালের জন্য। আমরা অনেক সময় হয়তো বা বিন্দুতে অপশন চিন্তা করতে পারবো না, তখন ঢালের জন্য কিছু সূত্র শিখবো। সেটা প্রথমত হচ্ছে আগে ঢালটা পজিটিভ না নেগেটিভ সেটা আমার জানে নিতে হয়। এগুলার বেসিক হচ্ছে আমরা অলরেডি পাইছি আমাদের কি বলে বেসিক যে সাপোর্টিং ভিডিওতে। তারপর আমরা বলি ঢাল হচ্ছে স্লোপ হচ্ছে একটা এই যে ইয়ের সাথে এক্স অক্ষের সাথে যেভাবে হচ্ছে সে আমার যে কোণে আছে সেটাকে আমরা স্লোপ বলতেছি। এখন সমীকরণটার প্রত্যেকটা সমীকরণে একটা স্লোপ থাকে। এখন স্লোপটাকেই আমরা হচ্ছে পরীক্ষা হলে তার এত বিশাল চিন্তা করতে আসবে না। পরীক্ষা হলে অনেক সময় আমরা থিঙ্কিংয়ে ইজিলি যেন আনসার করতে পারি। স্লোপ সবসময় একদম এই যে একদম যে 45 ডিগ্রি কোণে, অর্থাৎ এদিকে 45 এদিকে 45 ডিগ্রি কোণে স্লোপ থাকে 1। এখন স্লোপ 1 কখন? 45-এ। এখন আমরা জাস্ট মনে রাখবো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট আমরা জানি, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। মনে রাখবো ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্ট দিয়ে যদি কোনো সমীকরণ তৈরি হয় বা রেখা যায়, ফার্স্ট এবং থার্ড এটা দেখলেই মনে হয় যে উপরের দিকে যাচ্ছে, তখন এইটার যে ঢালটা এটা হয় পজিটিভ ঢাল, মানে এম এর ভ্যালু পজিটিভ হয়। তার মানে আমি যদি পরীক্ষা হলে কোনোভাবে সমীকরণ বুঝতে পারি যে এটা হচ্ছে ফার্স্ট এবং থার্ডে আছে, তখন এটা অপশনগুলোর মধ্যে পজিটিভটাকে আমি নিব। আর যদি সেকেন্ড এবং ফোর্থ হয়, এইভাবে সমীকরণগুলো হয়, তখন এটাকে আমরা বলতেছি নেগেটিভ ঢাল। এই ক্ষেত্রে একদম মাঝামাঝি বরাবর পজিটিভ ঢালের ভ্যালু থাকে 1, আর যত উপরের দিকে যায় অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে দিকে যত খাড়া হিসেবে যাইতে থাকে, যত খাড়া ঢাল তত বাড়ে, পজিটিভ ঢাল তত বাড়ে। একদম সমান হিসাব ঢালের ভ্যালু হচ্ছে ইনফিনিটি হয়ে যায় একদম খাড়া অবস্থায়। তার মানে যত খাড়া পাবো তত ঢালের ভ্যালু তত বেশি পজিটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে যত দূরে থাকবে তত ঢালের ভ্যালু বেশি। কি বললাম? পজিটিভের ক্ষেত্রে ওয়াই অক্ষের যত খারাপ পাবো তত হচ্ছে বেশি, নেগেটিভের দিকে ওয়াই অক্ষ থেকে যত দূরে আসবে তত হচ্ছে ঢালের পরিমাণ বেশি, যেহেতু নেগেটিভের ভ্যালু বড় হইলে ঢাল হচ্ছে কমে।
সো তার মানে আমরা বলতে পারতেছি যে যত খাড়া পাবো তত হচ্ছে তার ঢাল বেশি, তার হচ্ছে ডিস্টেন্স বেশি। অর্থাৎ আমি যদি এখানে একটা পয়েন্ট থাকে, এখানে একটা পয়েন্ট থাকে, খাড়া অবস্থায় দূরত্ব বেশি, এইটুকু আমার মাথায় রাখতে হবে। এখন ডালের কিছু বেসিক ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। অর্থাৎ আমরা বলতে পারি y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। অর্থাৎ দুইটা বিন্দু যদি থাকে, দুইটা বিন্দুর হচ্ছে ঢাল বের করার সূত্র কি? ডেল ওয়াই বাই ডেল এক্স, যেখানে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, ইজিলি। এখন অনেক সময় যদি আমরা যে পরীক্ষা হলে দেখি যে লেখা থাকে x ইন্টারসেপ্ট, বা হচ্ছে বলা থাকে y ইন্টারসেপ্ট, এইটার মানে হচ্ছে x ইন্টারসেপ্ট মানে হচ্ছে এই সমীকরণটা x অক্ষকে ইন্টারসেপ্ট করছে, x অক্ষকে, এই অক্ষকে। আর যদি x অক্ষকে ইন্টারসেপ্ট করে, আমরা ভালো করেই জানি x অক্ষের মধ্যে y এর কোনো ভ্যালু থাকে না, এই লাইনে কোনো y এর কোনো ভ্যালু নাই। এই জন্য সমীকরণে জাস্ট y এর ভ্যালু শূন্য বসে আনসার বের করে ফেলতে পারবো। y ইন্টারসেপ্ট বলতে এখানে x এর কোনো ভ্যালু থাকে না, x এর ভ্যালু 0 বসে সমীকরণে y এর ভ্যালু বের করে ফেলবো। এটাই জাস্ট জানা থাকতে হবে। ওকে, দেন আমরা যদি দেখি যে অক্ষ থাকে, যেমন আমরা জানি y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এটা কি? এই সিটা কি? y অক্ষকে যে অংশে ছেদ করছে। অর্থাৎ কোনো একটা সমীকরণ দেওয়া আছে যেটা মূল বিন্দুগামী সমীকরণ থেকে একটু দূরে আছে, ধরলাম সমীকরণটা এটা। তো সমীকরণটা যদি এটা হয়, সেই ক্ষেত্রে এই সি এর ভ্যালু হচ্ছে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে। এখন আমাকে যদি সমীকরণ দেওয়া থাকে এরকম, y ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে মাইনাস 3x প্লাস 4। এখন আমাকে অনেকগুলা চিত্র দেখলে এখন বলে ফেলতে হবে, যেমন হচ্ছে প্লাস 4, এটাও ধরেন 4। এখন চিত্রটা এরকম হইতে পারে, চিত্রটা এরকম হইতে পারে। এই ক্ষেত্রে এটা যদি 1 ধরি, এটা 2 ধরি, এটা দেখলেই বলতে পারবো কোনটা আনসার। বলেন তো কোনটা 1 না 2 আনসার এই সমীকরণের? 2 1 না 2? 2, বিকজ অফ কি কি জন্য বলছেন বলেন? নেগেটিভ নেগেটিভ ঢাল। তো আমরা ভালো করে জানি নেগেটিভ ঢাল হচ্ছে এইটা এবং এইটা অক্ষকে ছেদ করে। তার মানে এই যে m এর ভ্যালু নেগেটিভ, এই যে m এর ভ্যালু নেগেটিভ, এটা চিন্তা করতে পারি। যদি ইফ পজিটিভ হইতো 3x প্লাস 4, তার মানে এটা হবে 1 নাম্বারটা। সো এইভাবে থিঙ্কিং করে আনসার করতে পারবো এবং করা উচিত। এবং ওই যে সি ভ্যালুটা, এটা হচ্ছে y অক্ষকে ছেদ করছে বা y ইন্টারসেপ্টেড ভ্যালুটা বলা হয়। এখন আমরা যদি আরও কয়েকটা সূত্র শিখে নিই, যেটা আমাকে হয়তো বা পরে কাজে দেবে। যেমন আমাকে যদি একটা বিন্দু থাকে x1 y1 এবং একটা স্লোপ থাকে m, সেই ক্ষেত্রে সমীকরণ যদি বের করতে বলে যে নিচের কোনটা সমীকরণ, আমি ভালো করে প্রথমত বলছি একটা বিন্দু আছে, একটা ঢাল আছে, সমীকরণের সূত্র আছে, সূত্র ছাড়াও অপশন টেস্ট করলে 100% আনসার মিলবে। অর্থাৎ এই বিন্দুটা সমীকরণের অপশনগুলো সবগুলোতে বসাই দিয়ে যদি দেখি আমার হয়ে গেছে, সবগুলো অপশন বসানোর পরে যদি আমার ক্লিয়ার থাকে যে এই যেটার জন্য দুই পাশ সমান হবে সেটা আমার আনসার, এটা 100% মিলবে। তারপরেও আমি চাইলে সূত্র পড়তে পারি, সেটা হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অর্থাৎ একটা বিন্দু, একটা ঢাল আছে, সেই ক্ষেত্রে সমীকরণ কি? ঢালের জায়গায় বসাবো, এই y1 এর জায়গায় বসাবো, x1 এর জায়গায় বসাবো, সুন্দর করে হয়ে যাবে। তো এটাও অনেক সময় যদি পরীক্ষা হলে মনে না থাকে, আমার একটাই কাজ, আমি বিন্দুতে অপশন টেস্ট করব। এখন যদি আমার কাছে দুইটা বিন্দু থাকে x1 y1 x2 y2, আর হচ্ছে আমার এখানে কোনো ঢাল না থাকে, সেই ক্ষেত্রে সমীকরণ কি? সেই ক্ষেত্রে আমি আবার বলতেছি অপশন টেস্ট মাস্ট বি মিলবে, অপশন টেস্টে মাস্ট বি আনসার আসবে। তারপরে সূত্র যদি মনে রাখতে পারি, x1 বাই x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। সো কখন আমি বললাম ফর্মুলা মনে না থাকলে আনসার মাস্ট বি আমার যাইতে হবে, সেই জন্য আমি আনসারে যেভাবে যাওয়া দরকার সেটা হচ্ছে এই ফর্মুলা। আর ফর্মুলা না থাকলে আমি অপশন টেস্ট করব সরাসরি। ওকে, তো এইখানে গেল। এরপরও যদি আবার বলা দেওয়া থাকে যে ঠিক আছে তোমার কাছে একটা সমীকরণ বের করো যেখানে আমি x ইন্টারসেপ্টের ভ্যালু দিয়ে দিলাম 3, y ইন্টারসেপ্টের ভ্যালু দিয়ে দিলাম 2, সেই ক্ষেত্রে বের করো। তো এই ক্ষেত্রেও হইতে পারে x ইন্টারসেপ্ট এবং এটা হচ্ছে ইন্টারসেপ্ট, আর এটা y ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্টের ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে x বাই 3, মানে এটাকে যদি a ধরি, এটা b ধরি, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। এনাফ। এইটুকু যদি আমরা ভালো করে জানি, এই যে ফর্মুলাগুলো করে জানি, আমরা আসলে জিআরইতে আর কোনোটার জন্য আটকাবো না, এইটুকু আমার খেয়াল রাখতে হবে। সেকেন্ড কথা, যদি হচ্ছে পারপেন্ডিকুলার বলা হয়, অর্থাৎ দুইটা ঢাল একটা পারপেন্ডিকুলার, সেই ক্ষেত্রে মনে রাখবো একটা ডাল আর একটা ডালের গুণফল হচ্ছে -1 হয়।
একটা দুইটা সমীকরণ ধরলাম হচ্ছে একটা সমীকরণ, আর একটা সমীকরণ আছে, একটা হচ্ছে লম্ব আকারে আছে, এটাকে আমরা বলতেছি পারপেন্ডিকুলার। তখন এই সমীকরণের ঢাল এবং এই সমীকরণের ঢাল দুইটার গুণফল -1 এর গুণফলের সমান হয়। এটা কেন লাগে? দুইটা ঢাল বের করে হয়তো বা অনেক সময় একটা ডাল দেওয়া থাকে, আরেকটা ডাল বের করতে গেলে জাস্ট m1 হয়তো বা বের করতে পারছি, তখন m1 এর ভ্যালু বসাই দিলে m2 এর ভ্যালু বের করতে পারবো, তখন হয়তো বা সমীকরণে বসাইতে হইতে পারে। সো এগুলা হইতে পারে, কিন্তু জিনিসগুলো হচ্ছে যা ফর্মুলা দিয়েছি তাই। এতক্ষণ পর্যন্ত যা বলছি সেগুলো কি বোধগম্য হয়েছে আপনাদের? বুঝছি? ক্লিয়ার? জি। ওকে, এবার হচ্ছে আপনারা হচ্ছে আমাকে এই শীটের প্রবলেম বলেন, কোনগুলা কে কোনটা পারেন নাই। যদি যার প্রবলেম সলভ হয়ে যাবে, বাকি সময়টা আমরা হচ্ছে রিয়েল কোশ্চেন থেকে দুই একটা ম্যাথ দেখবো এই রিলেটেড। বলেন এই শীটে কার কোথায় প্রবলেম আছে, যে কোনো প্রবলেম যদি সব শীটে সবার থাকে সবগুলো আলোচনা করবো। বলেন কই আপনা বললেন কার কোনো সব হয় নাই প্রবলেম? বলেন। ভাইয়া ওই কোঅর্ডিনেট জিওমেট্রির ইয়াটা, মানে এটা মনে হয় সাপোর্টিং ভিডিওতে ছিল না, কোনটা? এই কারণে আমি ওই জিওমেট্রির গুলা পারি নাই আর কি, 1 নম্বর জিওমেট্রি যেগুলা ছিল। কোনটা বুঝি নাই এগুলা। এই 1 নম্বরও পারি নাই, জি। আবার এই আর কি বলে 6 নম্বর একটা ছিল, ওটাও পারিনি। ওকে, না বলতে থাকে না। আচ্ছা, প্রথম প্রথম দুইটা কেউ আছে পারি নাই? তিনটার মধ্যে রেসপন্স করি। এটা এটা পারেন নাই? আচ্ছা, দেখেন প্রথমত বলছি, এই একটা 2 নম্বরে একটা কি দিছে, সমীকরণ দিছে। আর সমীকরণ দিলে আমরা নর্মালি প্রথম কাজে কি থাকে, রেসপন্স করেন, বিন্দু টেস্ট করে, রাইট? রাইট। জি। ওকে, একটা সমীকরণের এক পাশে y আর এক পাশে এটা। আমার এইখানে দেখেন পাঁচটা অপশন আছে। পাঁচটা অপশনের মধ্যে এবার ভালো করে বুঝেন, আমি এতক্ষণ ধরে ভিডিওতে মানে বেসিক আকারে কি শিখাইতে চাইছি। দেখেন এখানে চিত্র আছে। চিত্র বলতে আচ্ছা এইগুলা বলতে তো বুঝি যে এই জিনিসটা যেটা, এই জিনিসটা মানে হচ্ছে এই বিন্দুটার মধ্যে 0 0 বিন্দু না, এটা তো বুঝি। জি। আচ্ছা, এই বিন্দুটার ভ্যালু কি 1 0 না? 10। আচ্ছা, এইগুলা হচ্ছে 0 -1 -1 0, রাইট? এগুলাই তো জিনিসগুলা। জি। আচ্ছা, জি। এখন বুঝেন, বলছে নিচের কোনটা হবে চিত্রটা, এই সমীকরণের চিত্রটা কি হবে। তাহলে এক্সপেক্ট করতেছি কি, এক্স এর ভ্যালু বসাইলে ওয়াই এর ভ্যালু সমান হতে হবে দুই পাশ, নাকি? জি। কথা বলে, তাই তো? জি। আচ্ছা জি। আচ্ছা, ধরেন আমি ধরলাম এই বিন্দুটা বসাবো। এই বিন্দুটা যদি বসাই, যদি এ নাম্বারটা আনসার হইতে হয়, তাহলে ওয়াই এর ভ্যালু 1 এর থেকে বড় হইতে হবে না? জি। কথা বলেন। এখানে তো হচ্ছে এক্স 0 0 বিন্দু এটা, বাট এখানে যদি 0 বসাই, এক্স এর ভ্যালু 0 বসাই, এই সমীকরণটা কিন্তু শুরু হয়েছে এইভাবে। তার মানে এখানে তো এই ভ্যালুটা কত আমি জানি না, কিন্তু 0 বসাইলে এক্স এর ভ্যালু যদি 0 বসাই, ওয়াই এর ভ্যালু কত হওয়া উচিত? 1 এর থেকে বড় কিছু একটা। জি। বুঝাইতে পারতেছি? আচ্ছা, ধরলাম এক্স এর ভ্যালু 0 বসাইলাম। দেখেন 0 বসাইলে দেখেন 0 - 0 0 - 2, তার মানে দেখেন দুই পাশে গুণ করলে 0, তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে 0। সেক্ষেত্রে কি এটা কি আনসার হবে? না। হবে না। বি নাম্বারটা, বি নাম্বারটা কি আনসার হবে? বি নাম্বার, না বি নাম্বার তো সেম। বি নাম্বারও সেম উপরে। তার মানে আনসার এটা থেকে হইতে পারে, এটা থেকে হইতে পারে, এটা থেকে, তিনটা থেকে যে কোনো একটা হইতে পারে, রাইট? জি। কি বুঝাইতে চাইছি বুঝছি? জি। জি। আচ্ছা, এখন এ বি সি এর মধ্যে আচ্ছা ধরলাম 1 বসাবো। 1 যদি বসাই, আনসার এক্সপেক্ট করতেছি কি বলেন তো? এক্স এর ভ্যালু 1 বসে আনসার এক্সপেক্ট করতেছি কি, এটা হইতে গেলে 0 না ওয়াই এর ভ্যালু? কারণ এখানে তো 0 ওয়াই এর ভ্যালু, নাকি? ওয়ার বলে দেব। আমি কি দৌড়াইতে জি। পারতেছি? আচ্ছা, যদি জি। এটা 0 হয়ে যায় ওয়াই এর ভ্যালু, তাহলে এটা অটো কাটা নাই, কারণ এখানে তো 1 নাই, রাইট? তাহলে না। দুটো থেকে একটা আসবে। আচ্ছা,
ওয়াই এর এক্স এর ভ্যালু 1 বসাই, 1 মাইনাস 1, 1 মাইনাস 2, তার মানে 0 মাইনাস 1, তার মানে 0। দেখেন এক্স এর ভ্যালু 1 বসালে ওয়াই এর ভ্যালু 0 আসছে, তার মানে এটা সত্য এবং এটাও সত্য, রাইট? তার মানে এটা অন্য কাটা, এটা হওয়ার সম্ভাবনা নাই। জিনিসটা কি হইতেছে ক্লিয়ার? জি। অন্য কেউ একটা রেসপন্স করে, বাকিরাও বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। ওকে, দেন দেখেন চিত্রটার মধ্যে, এই চিত্রটা দেখেন তো, নিচের দিকে গেছে আর এই চিত্রটা উপরের দিকে গেছে। নিচের দিকে মানে কি, ওয়াই এর ভ্যালু নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। 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 এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু পজিটিভ। তার মানে আমি জাস্ট একটা চেক করলে হবে। চেকটা কি করব দেখেন তো, আমি একদম মিড ভ্যালু চিন্তা করি, মিড, যে মিড ভ্যালু, তার মানে মিড ভ্যালু মানে কি হাফ ধরতে পারি। তার মানে এক্স এর ভ্যালু হাফ বসাইলে ওয়াই এর ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে এটা, আর ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে এটা, রাইট? জি। আচ্ছা আচ্ছা, এক্স এর ভ্যালু হাফ বসান, দেখেন হাফ বসানো মানে হচ্ছে 1/4 হয়ে যাওয়া, মাইনাস হাফ, হাফ মাইনাস 2। দেখেন এখন যারা বোকা তারা হচ্ছে ক্যালকুলেশন করে, জিনিস হচ্ছে এইখান থেকে চিন্তা করতে হবে। দেখেন 1/4 থেকে হাফ বড় না? ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ করলে নেগেটিভ আনসার আসে, রাইট? জি। আচ্ছা, হাফ থেকে -2 বড়, তাহলে ছোট থেকে বড় বিয়োগ করলে নেগেটিভ আনসার আসে। নেগেটিভ নেগেটিভ বিয়োগ করলে কি আসে? পজিটিভ। পজিটিভ। তাহলে আনসার কোনটা, সি না ডি? সি না ডি? ডি। ডি, ডি। কথা কি বুঝছি? ক্যালকুলেশন কি করা লাগে নাকি চিন্তা করতে হয় ভালোভাবে? চিন্তা করতে হয়। ক্লিয়ার এবার? জি। ওকে, তারপর আমি আবারও বললাম, যারা হোমওয়ার্ক করছেন তাদের জন্য আসলে ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়, হোমওয়ার্ক না করলে তো সমস্যা। আচ্ছা, এখানে প্রবলেম কোনগুলো বলেন, এনিওয়ান এনিওয়ান? এবং এবং পাশাপাশি আবারও বলতেছি, কেউ যদি মানে লজ্জায় কথা না বলেন, মেসেজ দেন, তারপর যদি না হয়, আমি অলরেডি আপনাদের জন্য মানে আমি সলিউশন ভিডিও দিয়ে দিয়েছি, সেটা সেখান থেকে দেখা মিলাই নিন, পুরো পিডিএফটার সলিউশন দেওয়া আছে। ওকে, হ্যাঁ আপু বলেন, আপনার অন্যদের প্রবলেম না থাকলে। এই যে আমি স্ক্রল করে যাচ্ছি, কোথায় প্রবলেম বলেন। যে এটা পারিনি। এটা? জি। আচ্ছা, না পারার কারণ আছে। এখানে আমরা একটা জিনিস শিখবো, সেটা কি, শর্টকাট শিখবো। এটা যদি আমরা ফর্মুলা আকারে করি বহুত বড় জিনিসটা। দেখেন সবাই, এই বাকিদের প্রবলেম হওয়ার কথা ছিল, প্রবলেম নাই মানে আপনারা পড়াশোনা করেন না, আর জিআরই এমনিতে পার করতে পারবেন না, অনেস্ট রিয়ালিটি। ওকে, দ্য লাইন উইথ ইকুয়েশন, এই একটা ইকুয়েশন উইল ট্রান্সলেটেড, একটা লাইন ধরেন আছে, ইকুয়েশনটা ধরলাম এরকম -2 তো ধরলাম এরকম আছে, এই লাইনটাকে ট্রান্সলেটেড 4 ইউনিট রাইট, 4 ইউনিট রাইট, রাইট মানে এই পাশে 4 ইউনিট এদিকে যাবে, আর 5 ইউনিট উপরে যাবে, উপরের দিকে 5 ইউনিট যাবে, ধরলাম হয়তো বা এই 4 ইউনিটের দিকে গেলে উপরের দিকে 5 হলো, এই জিনিসটা নতুন ভাবে এরকম হলো। উইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রেজাল্ট, তাহলে কোনটা এখন বর্তমান ইকুয়েশন? এখন ভাই এটা যদি নর্মাল ফর্মুলা আকারে করতে চাই, হিউজ বড়, আমরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সমীকরণটাকে চেঞ্জ করে বাড়ায় কমে করতে হবে, বাট আমরা এখানে শিখবো শর্টকাট ফর্মুলা। শর্টকাট, শর্টকাট কি শিখেন, মুখস্থ করেন। সমীকরণটা ছিল এটা, এটা যদি 4 ইউনিট রাইট গেছে, কে গেছে রাইট মানে x অক্ষ গেছে, x অক্ষ রাইট, যদি রাইট হয় যত ইউনিট রাইটে গেছে, যত ইউনিট রাইটে গেছে তত হচ্ছে বিয়োগ হয়ে যাবে x এর সাথে, যত ইউনিট রাইটে গেছে। যদি বলতো রাইট না যে লেফটে গেছে, তখন যোগ হইতো। কি বলছি, রাইটে গেলে রাইট, রাইটে গেলে নেগেটিভ, লেফটে গেলে পজিটিভ। সেম ওয়াই এর ক্ষেত্রে আপে গেলে নেগেটিভ, ডাউনে গেলে পজিটিভ। কত আপ গেছে, আপে গেছে 5, ওয়াই -5, যদি হচ্ছে আমার ডাউনে যেত ওয়াই +5। জিনিসটা হিসাব শেষ। এখন এটা ক্যালকুলেশন করে বলেন আনসারটা কোনটা। কি বুঝে দিতেছি, বুঝছেন আপু? শর্টকাট মুখস্থ করতে হবে এবং এগুলো আসে। বাকিদেরও সমস্যা থাকার কথা ছিল, হোমওয়ার্ক করলে করে নাই। বলেন আনসার কোনটা হবে, বলেন বের করে।
কই আপু বের করেন। তো y সি equals to নাম্বার হবে। 3x minus 9. না, 3x minus 9. সো এখন জিনিসটা সহজ না, কিন্তু কথা হচ্ছে মাথায় রাখতে জি। হবে যেন সব সময় পারেন এই জিনিসটা। সো এইখানেও এটা ছিল হার্ড, একদম পাজেলের সবচেয়ে কঠিন ম্যাথ ছিল, যেটা এখন ইজি হয়ে গেছে। সেম জিনিস, কিছু কিছু জিনিস সেটা রাখা হয়েছে যেন আপনি শিখতে পারেন। ওকে, তারপরে আচ্ছা, একটা ছিল জানা ছিল, হুম, রাইট হলে নেগেটিভ হওয়ার কোনো লজিক আছে নাকি? লজিক তো আছে, এগুলো তো একটু বড় জানতে চাচ্ছিল। ফর্মুলা। এখন আমি তো এত ডিটেলসে যাওয়া কি প্রয়োজন আছে? দরকার নাই তো, আপনি শর্টকাট শিখেন। এগুলো ডিটেলস আলোচনা, আপনি যদি আরো ডিটেলসে চান, এগুলো হচ্ছে কেএমএফ সলিউশনে পুরো ডিটেলসে দেওয়া আছে। এগুলো ফর্মুলা আকারে, ওই যে আপনার মানে কি বলে ঢালের ফর্মুলা আকারে ধরে প্রত্যেকটা ধাপে ধাপে একদম কি বলে কয়েকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আমার খেয়াল নাই, আমি তাহলে আপনাকে গ্রুপে দিয়ে দিব একটু পরে, ঠিক আছে? পুরো সলিউশনটা আর কি। বাট আমরা শর্টকাটটা শিখবো যেটা আমাদের জন্য কাজে দেয় আর কি। ক্লিয়ার ভাই? আমি একটু পরে সলিউশনটা দিয়ে দিব, সেটা না বুঝলে আমাকে নেক্সট দিন ক্লাসে জানায়, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কোনটা? যেমন দেখেন, এই যে বিন্দু আছে, দুইটা বিন্দু আছে, সমীকরণ আছে। আচ্ছা, সূত্রটা কি ছিল বলুন তো? দুইটা বিন্দু থাকলে সমীকরণের প্রথমত অপশন টেস্ট হইলে হবে। সূত্রটা কি? x minus x1 divided by x1 minus x2 equals to y minus y1 divided by y1 minus y2. তাহলে হয়ে যাবে, পাশাপাশি বিন্দু দিলে হবে। সেম জিনিস এখানে দেখেন, বিন্দু দেওয়া আছে, অপশন দেওয়া আছে, তার মানে এই যে বিন্দুগুলো জাস্ট বসাই দিব, এখান থেকে পি পেয়ে যাব। পরীক্ষা এগুলো কিন্তু সব আশা কোশ্চেন পরীক্ষা হলে। আচ্ছা, সেম জিনিস দেখেন, এটা দেখেন, এটা এটার ক্ষেত্রে এখানে দেখেন সুন্দর করে একটা ইকুয়েশন দিছে। তাহলে ইকুয়েশনটা নর্মালি আমি জানি যে ইকুয়েশনটাকে যদি একটু চেঞ্জ করি 5x - 4 হবে। তার মানে আমাদের যে নর্মালি সরলরেখা সমীকরণ y = mx + c, যেই ক্ষেত্রে দেখেন সরাসরি এইটা বেলোটা, এটা হচ্ছে y অক্ষকে ছেদাংশ, মানে y অক্ষকে কত অংশে কাটছে, অর্থাৎ এটা -4 এ কাটছে। তো -4 যদি চিন্তা করি, দেখেন এই y এর ভ্যালু নিচের দিকে হচ্ছে নেগেটিভ, তার মানে এটা শুধু নিচে কাটছে, এটা জিরোতে কাটছে, এটা আনসার হবে না। এটা পজিটিভে কাটছে, এটাও হবে না। এটা পজিটিভে কাটছে, এটাও হবে না। এটাও নেগেটিভে কাটছে। এই দুইটা থেকে যে কোনো একটা হবে। সেই ক্ষেত্রে দেখেন একটার ঢাল হচ্ছে পজিটিভ, একটার ঢাল হচ্ছে নেগেটিভ। এই দেখেন আমাদের ঢাল বেরিয়েছে পজিটিভ, এই জন্য পজিটিভটা হচ্ছে আমাদের আনসার। সো দেখেন ইজি কিন্তু। এখন কি বুঝতে পারছি মানে জিনিসগুলো কিভাবে থিঙ্কিং করব? জি। ওকে, দেন হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে পারার কথা। সেকেন্ড কথা দেখেন, এখানে বলছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। ম্যাক্সিমাম ডিস্টেন্স কোথায় পায়? খাড়া অবস্থা না? যত বেশি খাড়া, জি। যত বেশি খাড়া থাকে। তো এই ক্ষেত্রে বিন্দু যত বেশি খাড়া কে কোনটা সব থেকে বেশি খাড়া y অক্ষের সাথে? কোন দুইটা বিন্দুর সব থেকে বেশি খাড়া y অক্ষের সাপেক্ষে? পজিটিভের ক্ষেত্রে যে ডি বিন্দু। ডি বিন্দু। আর নেগেটিভের ক্ষেত্রে আমাকে বলছে এ আর বি একটা লাইন, আর এটা একটা ত্রিভুজ, এর মধ্যে কার এই বিন্দু দুইটা কোনটার সাথে সব থেকে বেশি দূরত্ব বেশি, এর ডিসটেন্স বের করতে বলছে। তাহলে ডি এর সাথে খাড়া কে? এ বি খাড়া না এ খাড়া? এখানে আপু কি স্টাক হয়ে গেছেন? এইটা খাড়া না এটা খাড়া? তাহলে এ এক খাড়া খাড়া, জি। তাহলে এত টেনশন করার কি আছে? এখন এর ডিসটেন্সের সূত্র আমরা গতকাল ক্লাসে পড়ছি। দুইটা বিন্দুর সমীকরণ থাকলে ডিসটেন্সের সূত্র কি? x1 - x2 প্লাস y1 - y2 হোল স্কয়ার। এই যে এটা x1 x2 y2 y1 y2 করেন, হয়ে যাবে। গত ক্লাসে পড়ছি কিনা এটা? রেসপন্স করেন, পড়ছেন? হ্যাঁ, জি। এত আপনাদের বেঁচে এত মানে মৌনতা পালন করে বই পাওয়া যায়। আসলে শিখাইতে পারতেছি নাকি পারতেছি না, খুব ভয়ানক লাগে। অন্য বেচগুলোতে এরকম না। আপনারা যারা রেকর্ডিং দেখেন তারা তো বুঝেনি। আচ্ছা, প্রথমত এই যে দেখেন, সেম সার্কেল হোক,
সমীকরণ হোক, সব কিছুতে আপনি বিন্দু থাকবে, আনসার করতে পারবেন। ওকে, আচ্ছা এখানে একটা হচ্ছে আমাদের রেশিওর ম্যাথ আছে। অলরেডি আমরা দেখেন শেষের দিকে আসছে, আমরা হয়তো দুই একটা ম্যাথ হচ্ছে অন্য জায়গা থেকে করব, দেখবো আপনারা পারেন কিনা আসলেই। এই ম্যাথটা কি সলিউশন আছে? সলিউশন কি দেওয়া তো নাই, রাইট? দেওয়া ছিল? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে একবার করেন, একবার করেন, করে আনসার দেন আমাকে। এটা একবার যারা করে আসেন না তারাও করেন। এটা 2:3। 2:3 হবে। আর কেউ? ওকে ঠিক আছে, যারা করছি কিভাবে করছি বলেন তো, আপু বলেন। এখানে বি আমরা 1 ধরছি। B1 ধরছি, আচ্ছা A B, B কে 1 ধরছি, তারপর তাহলে সি হয় হচ্ছে 3/5, 3/4 ইন্টু 4/5 হবে সি না এ 3/5। কোনটা? এ হবে 4/5 এ হচ্ছে 4/5 আর সি আর বি হচ্ছে 3/5। 3/5। জি, ওকে, সি বের করছি 3/4 ইন্টু 4/5 দিয়ে করলে 3/5 আসে আর কি। তারপর তারপরে এভারেজ অফ এ বি হবে 4/5 প্লাস আচ্ছা 1 চাইছে কি, ডিভাইড বাই 2। চাইছে হচ্ছে রেশিও হচ্ছে সি 2, এভারেজ রেশিওর ক্ষেত্রে 2 হচ্ছে ভগ্নাংশ, 2 দিয়ে ভাঙা হয়, তাহলে 2 ডিভাইড বাই এভারেজ অফ এ প্লাস বি, চাইছে এ প্লাস বি, রাইট? ডিভাইড বাই 2। জি, ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কি করলাম, 3/5 করছেন আর 9/10 হয় 9/10। এভারেজ 9/10। আচ্ছা ঠিক জি, আছে, সো আমরা যেটা আপনি করছেন এটা সুন্দর প্রসেস, বাট আমরা সব সময় চেষ্টা করব ভগ্নাংশগুলোকে পূর্ণ এককে চিন্তা করা, তাহলে আমাদের আনসারগুলো জিনিসগুলো সহজে দাঁড়াবে। আমরা চাইলেই ভেরিয়েবল ধরেও কাজ করতে পারতাম, তবে প্র্যাকটিস করবেন মানে সময় বাঁচানোর জন্য, যে আমরা ভ্যালুগুলোকে যদি একটু বড় মানে পূর্ণ সংখ্যা নিতে পারি, সেটা নিব কিভাবে, সেটা নিব ভেরিয়েবল নিচে যে উপর লব হরে, হরের গুণফলটাকে আমরা হচ্ছে সবসময় সংখ্যার পূর্ণ সংখ্যা নিব, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। সেটা কিভাবে দেখেন, আমাকে বলছে ডিউরিং এ সামার ভ্যাকেশন দ্য নাম্বার অফ বুক এ হচ্ছে 4/5 অফ বুক বি, বি এর 4/5 অংশ, আর সি হচ্ছে 3/4 অফ এ এর 3/4। আমরা যদি এই যে তিনটাকে এই নিচেরটাকে নেই,
তার মানে দ্য নাম্বার অফ বুক এ হচ্ছে বি এর এত অংশ, তাহলে বি কে জাস্ট হরের যে গুণফল 4 5 20, বি কে যদি 20 নেই সেক্ষেত্রে দেখেন এ হয়ে যাচ্ছে কি তার 4 ভাগের 1 অংশ, 4 ভাগের 5, 20 ইন্টু 4/5, তাহলে কত 16। কথা বুঝছেন? মানে কি নিছি কি করছি এটা কি বুঝছি? আচ্ছা দেন জি ওয়াল দ্য বুক সি, সি হচ্ছে 3/4 অফ বুক এ, তাহলে এ কিন্তু এখন 16। দেখেন আমি যখন ইন্টিজারে চলে আসে ডাটাগুলো তখন আমার জন্য ক্যালকুলেশন ইজি হয়ে যায়। দ্যাটস আমি ইন্টিজার নেওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে হরের গুণফল দিয়ে ভ্যালুটাকে নেওয়া। দেখেন তাহলে হচ্ছে সি হচ্ছে 16 এর 3/4 অংশ, তাহলে 4 4 16, 3 4 3 4 12, তাহলে 12 হয়ে গেল। এবার দেখেন জিনিসটা চাইছে 12 ডিভাইড বাই 20 প্লাস 16 ডিভাইড বাই হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 36/2 18, তার মানে আমি দেখা যাচ্ছে 2:3। এখন বলেন জিনিসটা আপনার যেভাবে চিন্তা করছে সেখান থেকে ইজি হইলো কিনা ক্যালকুলেশনের ক্ষেত্রে? জি ভাইয়া। ওকে, সো নেক্সটে চেষ্টা করব সব সময় এই ধারাতে নিতে। সেই ক্ষেত্রে আমার সব সময় মানে যে কোনো ভগ্নাংশের ম্যাথ নেই না কেন আমি হচ্ছে লব লব এবং হরের যে গুণফলটা লসাগুটা সেই সংখ্যাটা যদি নেই আর এই আমার ভ্যালুগুলোর মধ্যে কোনোটার দশমিক থাকবে না বা ভগ্নাংশ থাকবে না, তখন আমার ক্যালকুলেশনটা ইজি হবে। সবাই কি বুঝছি? বাকিরা বুঝছি? বাকি যে বায়া করছিলেন, বায়া কি এভাবে করছেন? আহ, হ্যাঁ এইভাবে করছে, আপনি যেভাবে বলছেন ওইভাবে থ্যাংক ইউ। সো এভাবে চেষ্টা করুন। সো আমরা আজকে জাস্ট হচ্ছে আর একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে কি বলে রিয়েল কোশ্চেন থেকে করাচ্ছি। সো হ্যাঁ B5 হলে আরও ইজি হয় ধরতে পারেন। ওকে আচ্ছা, তাহলে আমরা আগে ক্লিয়ার করি ভাইয়া পুরার সবাই দুজনকেই। জিনিসটা হচ্ছে আমরা হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্ক দেই নাই, হোমওয়ার্কটা আমি অ্যাড করে দিব। সেটা হচ্ছে ভার্বালের হোমওয়ার্ক, সেকেন্ড ব্ল্যাঙ্ক। আমি হচ্ছে ভিডিও দিব, আমি হচ্ছে আপনাকে হচ্ছে কয়েকটা করতে আসতে বলবো। সেটা আমাদের রবিবারের ক্লাস, আমি এখানে অ্যাড করে দিব। সুন্দর করে ভাইয়া পুরো কইরা আইছেন। ম্যাথের ক্ষেত্রে এরপর আরও 3টা ক্লাস হবে। 3টা ক্লাস হইলে আপনাদের হচ্ছে আগামী 10 তারিখ থেকে আমরা আবার মানে আশা করি আপনারা মকে যেতে পারবেন। তো মকে যাওয়া উচিত এবং আমি সাজেস্ট করবো মকে যাবেন। তার আগে আপনারা এই ব্যাচের সাথে 2-1টা মক 5টা মক চাইলে আপনি ওয়েবসাইটে ফ্রিতে দিতে পারবেন, সেগুলো আমি অ্যাক্সেস দিয়ে দিব এগুলো পরে। এখন আমি হচ্ছে একদম রিয়েল কোশ্চেন থেকে 2-1টা ম্যাথ দিই। আচ্ছা ভাইয়া, শুক্রবার একটা ওই যে রেজিস্ট্রেশন হ্যাঁ করতে ওয়েট বলছেন ওয়েট, একটা মক কোর্সের কালকে জন্য, মক হবে। হ্যাঁ এটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সিস্টেমটা তো আমার জানা নাই। আগে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, সেটা করছেন? না, আমি এরকম ওয়েবসাইটে মানে কখনো ঢুকি নাই। আগে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, এটা তো আমি গ্রুপে দিয়ে দিব না, চাইলে সবাই দিতে পারেন কালকে পরীক্ষাটা। আগে রেজিস্ট্রেশন করবেন, দেন আমি পেইড একটা অ্যাক্সেস দিব আর কি। ওয়েট আচ্ছা, মক বিহীন পরীক্ষায় বইছেন না। আমি আবারও বললাম, যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে মনে হইতে পারে যে আমি মকের জন্য অনেক বেশি প্রেশারাইজ করি, বাট মক ছাড়া আপনি পরীক্ষা হলে সারভাইভ করতে পারবেন না। বিশ্বাস রাখেন আর না রাখেন, কালকে একটা পরীক্ষা দেন আপনারা, তখনই বুঝতে পারবেন মকের ইম্পর্টেন্স কী জিনিস। ওকে এটা করেন তো।
পারছি কেউ? তাপস ভাই বলেন। आंसर बी হতে পারে, বি। বি। আচ্ছা, আর কেউ? এত লেট করেন না, যা পারেন অল্পতে তাড়াতাড়ি অ্যান্সার দিবেন, টাইমেরও একটা ব্যাপার থাকে। आंसर सी। সি। ওকে, খেয়েছি। বলেন, আর কেউ আছি? নাই, তিনজন হয়েছে। আচ্ছা, যারা সি বলছেন কেন বলছেন বলেন তো ভাই একটু, আপু ভাইয়া। আচ্ছা, এখানে সি বলার কারণে হচ্ছে এক্স এবং ওয়াই দুটোর ভ্যালু ইকুয়েশনের মধ্যে সমান, ভ্যালু সমান আর কি, বাট একটা একটার অপোজিট। কিন্তু দেখেন তো তো পয়েন্টটা কই আছে? পয়েন্টটা কি লাইনে আছে? আচ্ছা, এটা অবশ্য হ্যাঁ, এটা লাইনের বাইরে আছে সেক্ষেত্রে বিষয়। যদি লাইনে থাকতো কোশ্চেন, তখন তখন হয়তো আপনি যে একটা একটার অপোজিট একদম আচ্ছা 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 আচ্ছা, 45 মানে হতো। বুঝতে তাহলে পারছি। তখন সি, যারা সি দিছেন সেক্ষেত্রে আমার কেউ, কনসিডারেশন হ্যাঁ কোন জায়গায় ভুল হয়েছে তাহলে বুঝছেন? ভুল ছিল। আরেকজন সি, আরো দুইজন সি দিছিলেন, বুঝছি। বুঝতে পারছি। আরো দুইজন সি কেন হয় নাই বুঝছেন? হ্যাঁ জয়ের ভাই বলেন। আচ্ছা, তার মানে এবার দেখেন, এইখানে যদি হইতো তাইলে সি হইতো, তার মানে জিনিসটা তাহলে এখানে, আর এখানে মানে কি? এখানে মানে হচ্ছে এদিকে কম এদিকে বেশি, তার মানে ওয়াই এর ভ্যালুটা বেশি, মানে বি এর ভ্যালুটা বেশি, নেগেটিভ বেশি, আর এর ভ্যালুটা পজিটিভ। পজিটিভ কত? পজিটিভ ছোট, ছোট আর নেগেটিভ বড়, তার মানে বিয়োগ দুইটা যোগ করলে নেগেটিভ আসবে, আর এটা নেগেটিভ, এটা বিটা হচ্ছে পজিটিভ। জিরো, জিরো মানে যে নেগেটিভ থেকে বড়, আনসার বি। তাপস ভাই এটা ঠিক আছে, বুঝছি এবার? শওকত ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো কনসেন্ট্রেশনের জন্য এটা ভুল হয়েছে, রাইট? মানে কনসেপ্ট তো বুঝছিলাম আগে নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো আমরা আজকে আর এটা করবো না, সবাই এগুলা টাইমের কারণে অনেক ভুল হবে, যেমন এগুলা হচ্ছে, এইগুলা সেম জিনিস, আমরা এগুলো যখন মক করতে যাব তখন এগুলো, এই যে এগুলো দেখবো রিয়ালিটি, আর হচ্ছে আমরা যখন টাইমে এগুলো করতে যাব তখন আমরা এগুলো যখন দেখব, তখন আমরা টাইমে যখন হবে না, তখন যত বেশি প্র্যাকটিস করবো আমাদের ব্রেইনগুলো তত শার্প হবে। আমি সূত্র যা পড়াইছি, আমি আবারও বলতেছি, যা যা ডেইলি পড়াচ্ছি তার বাহিরে পরীক্ষা হলে আসবে না, কখনোই না, কারণ আমি এত দিন ধরে পড়াচ্ছি, রিয়েল কোশ্চেনগুলো দেখতেছি, আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট, মানে ম্যাথের ফ্লেভারগুলো ভিন্ন ভিন্ন আসবে, সেম ফর্মুলা ফ্লেভার ভিন্ন। এটা টাইমের কারণে আপনি ভুল হতে পারে, যেমন এত বড় ফর্মুলা মানে দেখা বল হতে পারে, বাট জিনিসটা এরকম না। এখানে একটা ত্রিভুজ আছে, একটা চতুর্ভুজ, মানে স্কোয়ার আছে, এখানে একটা অর্ধবৃত্ত আছে, এছাড়া কিচ্ছু নাই। প্রত্যেকটা জিনিসের সূত্র আমি জানি, এরিয়া চাইছে পুরোটার, তার মানে আমি এভাবে এরিয়া বের করার আমার ফর্মুলা ব্রেইনে আসতে হবে। এটা টাইমের মধ্যে আরও শর্টকাট হইতে হবে, এগুলো আমি হচ্ছে মক থেকে শিখবো। এগুলো যেহেতু আমাদের কেএমএফও নাই, এগুলো যেহেতু আমার হচ্ছে 5LB-তেও নাই, সো এই হচ্ছে কথা আর কি। ওকে, সো আমরা নেক্সট ক্লাস হচ্ছে ভার্বাল হোমওয়ার্ক দিয়ে দিব, সবাই করে আইছেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটে গিয়ে জাস্ট শুধু রেজিস্ট্রেশন করব, আর আপনি কিছুই যে করা লাগবে না কাজটা কালকে করবেন পরীক্ষাটার শুনেন, জন্য? যদি মক দিতে চান নর্মালি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করবেন, যার যার জিনিস রেজিস্ট্রেশন করবেন, ডেটা সব কিছু দিবেন, ঠিকঠাকভাবে দিয়ে রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন হইলে আপনার ইমেইলে একটা লিঙ্ক যাবে, এই লিঙ্ক দিয়ে ভেরিফিকেশন করবেন। বুঝতে পারছি? ভেরিফিকেশন হয়ে গেলে আপনি কালকে এই যে ইন্ডিভিজুয়াল টেক্সটের আন্ডারে কালকে একটা টেক্সট হচ্ছে, আজকে এমনি এখন একটা ফ্রি এক্সাম আছে, চাইলে যে কেউ দিতে পারেন, এটাও রিয়েল কোশ্চেন, যে কেউ দিতে পারেন, তবে কালকে ডেডিকেটেডভাবে আপডেট কোশ্চেনে, মে মাসের কোশ্চেনে, মানে এপ্রিলের পরেও আপডেট আরও কোশ্চেনে এখানে একটা কার্ড ওপেন হবে ফ্রিতে, সেই কার্ডের এক্সামটা দিবেন আর কি। কথা কি বোঝা গেছে?
জি ভাই। আর এটা দিতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন এবং লগ ইন করে ফেলতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। যেমন আমার এখানে আমি যদি লগ ইন করি, আমি হচ্ছে এবার যদি আমি যাই, যাওয়ার পরে এই যে ইন্ডিভিজুয়াল টেক্সটের আন্ডারে এই ফ্রি এক্সামটা দিতে পারতেছি আমি, এই যে আমি ক্লিক করলে এক্সাম দিতে পারবো। এটা আপনারা চাইলে এখনও দিতে পারেন, কালকের জন্য ডেডিকেটেডভাবে যে মকটা এখানে অ্যাড হয়ে যাবে তখন দিতে পারবেন। কথা বুঝছেন? এটা কি শুধু রাত 8টায় দেওয়া যাবে, বা আমি তো না, যদি মনে করেন এরপরে 1 দিতে ঘন্টা পরে পারবেন। দিতে আমি চাই? রাত 8টা থেকে কালকে রাত পর্যন্ত খোলা রাখবো, তারপর আর মানে আবার পেইডে নিয়ে যাবো আর কি ওইটা। আচ্ছা। কথা বুঝছেন? পেইডে তো সবগুলোই আছে, পেইড থেকে একটাকে ওপেন করে ফ্রিতে নিয়ে যাবো আর কি। কথা বুঝছেন? কথা কি বুঝছেন? সো আগে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, আগে রেজিস্ট্রেশন করেন, দেন একটা এক্সাম অ্যাড হবে, এই এক্সামটা কালকে দিতে পারবেন। তবে চাইলে আপনি চাইলে এখনও আপনারা কেউ যদি চান নিজেকে জাজমেন্ট করবেন, তাহলে সুন্দর করে এই একটা রিয়েল কোশ্চেন দিয়ে পরীক্ষা দেন। আমি এখন সবার ক্ষেত্রে বলতেছি, পরীক্ষা দেওয়ার পরে আরও সুবিধা কি জানেন? আপনি ধরুন পরীক্ষাটা দিলেন, আপনি এডাব্লিউটা লেখা ট্রাই করলেন, না পারলেন নাই, সমস্যা নেই। আপনি ধরেন হচ্ছে বারবার আমি পারতেছি না, বারবার কয়েকটা দিলামই না, শুধু কোয়ানগুলো দেন। তাহলে সুবিধা কি হবে? এই যে কোয়ানগুলো যখন দিয়ে ফেলবেন, তো সুবিধাটা কি হবে? সুবিধাটা হবে এটা যে লাস্টে যাই, সুবিধা হচ্ছে এটা যে প্রত্যেকটা কোশ্চেনের এই যে এইখানে কি কি ভুল হয়েছে, কেন হয়েছে, এটা আসছে। সেকেন্ড কথা, এখানে রেকর্ডিং সলিউশন আছে, অর্থাৎ আপনি ক্লিক করলে আপনি রেকর্ডেড সলিউশন পাইতেছেন, অর্থাৎ আপনি পুরো ম্যাথের সলিউশনটা আপনি এখানে পাইতেছেন। তার মানে আপনি যে ম্যাথগুলো করলেন, এক্সট্রাভাবে 20টা ম্যাথ, একদম আপডেট ম্যাথের সলিউশন এখানে আপনি অটো পেয়ে যাচ্ছেন। জিনিসটা কি বুঝাইতে পারছি? তার মানে এটা কি আপনাদের জন্য লাভ হবে কিনা? ক্লিয়ার ভাই? কথা বলে না। এই যে 27টা ম্যাথ করতে গিয়ে দেখেন এখানে এই যে সামনে, চোখের সামনে দেখেন এই কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ অলরেডি চোখের সামনে। ওকে, সো আজকে এই পর্যন্তই, আর টাইমও শেষ। নেক্সট রবিবার দেখা হবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিব, বারবালটা করে আসেন, ঠিক আছে? জি, আল্লাহ হাফেজ পুরো।